সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রর লেখা প্রথম উপন্যাস পাঁক, অধ্যায় ৫। পা দুটোয় কে যেন দুমন লোহা চাপিয়ে দিয়েছে, কিন্তু না উঠলে তো চলবে না। উঠে সেই কাপড় পরতে হলো। তারপর চরণের বউয়ের কাছ থেকে গিয়ে ছুঁচসুতো চেয়ে এনে পাঁচি প্রথম নিজের কাপড়খানা যা হোক করে সেলাই করতে বসল। কিন্তু সে পচা কাপড় কি সেলাই হয়? সেলাইয়ের টানে সুতো তার ছিঁড়ে যায়। তবু একদিনের মতো চলনসই সেটাকে পাঁচি করে নিলে। তারপর রান্নার জোগাড় করতে গেল। দাদার মতো ভাত যা পড়ে গেছিল তাই ধুয়েই হবে, সুতরাং আলু বেগুনের একটা তরকারি চাপিয়ে দিলে। রান্না হয়ে গেলে থালায় ভাত তরকারি বেড়ে দিয়ে পাঁচি নিজের কাপড়টি পরে দাদার কাপড়টা রেখে দিলে। তারপর, তোমার ভাত বাড়া হয়েছে, উঠে খাও, আমি একটু বাইরে যাচ্ছি বলে দাদাকে ডেকে দরজা ভিজিয়ে বাইরে বেরিয়ে গেল। খানিক বাদে ফিরে এসে দাদার ভাতের থালার সামনে বসে একটু ইতস্তত করে বললে, আজ কি টাকা কটা পাবে দাদা? হ্যাঁ, আজ তো দেবার কথা। এ মাসের ঘর ভাড়া আর দিতে পারা গেল না বোধ হয়। একটা কাপড় কিনতে হবে। তারপর আর কেউ কোনো কথা বললে না। কালাচাঁদ গলি দিয়ে বেরোতেই দেখলে সামনে এক পাল ছেড়ে বাঁকা বুড়ির পিছনে লেগেছে। সেও উচ্চৈস্বরে তাদের পিতৃমাতৃকুলের উপাদেয় নানা ভোজের বন্দোবস্ত করতে করতে বাঁকা পা দুখানি থপথপ করে ফেলে কদাকার কচ্ছপের মতো এগিয়ে আসছে। যাবার পথেই এই কদাকার অষ্টাবক্র মাগিটাকে দেখে তার মনটা অজান্তে বিরক্ত হয়ে উঠল। ছেলের পাল তখন শুধু বাঁকা বুড়িগো বলে চেঁচিয়ে তাকে খেপিয়ে মারছে। শেষে আনন্দ না পেয়ে তাকে ঢিলোতে শুরু করেছে। আর এই হৃদয়হীন অত্যাচারের কোনো কারণ খুঁজে না পেয়ে, তা থেকে নিষ্কৃতি পাবার কোনো পথ না দেখে হতভম্ব নির্বোধ প্রাণীটি স্তিমিত দুচোখে জল নিয়ে একমাত্র উপায় গালাগাল অবলম্বন করে কাতরভাবে চিৎকার করছে শুধু। কাজের জায়গায় গিয়ে কালাচাঁদ মিস্ত্রিকে প্রথমেই জিজ্ঞেস করলে, আজ তারা সব রোজ চুকিয়ে দেবে তো? দেবে না, আজ না দিলে আমার আর চলবে না। না, তারা সেরকম লোক নয়, দেনা পাওনা হিসাবে খুব সাচ্চা। ওরে কালাচাঁদ, তোর নসিব ভালো, একটা কাজ ঠিক করেছি তোর, 12 আনা করে এবার থেকে রোজ, বলে ষষ্ঠী মিস্ত্রি কালাচাঁদের পিঠটায় একটা চাপড় দিয়ে উৎসাহ দিলে। কালাচাঁদ মনের আনন্দটা চেপে বললে, কিন্তু আজ ভাই আমার কিছু টাকা চাই। সে হবে রে, হবে। এখন থেকে তুই রাজ হতে চললি, আবার টাকার ভাবনা, বলে ষষ্ঠী এক চোখ মোটকে ইশারা করে হাসলে। বড়লোকের নতুন বারবারই মেরামত হচ্ছিল। ষষ্ঠী, কালাচাঁদ, নেত্য বলে আর একটা মেয়ে মানুষ জোগাড়ে আর শিবু মিস্ত্রি আগাগোড়া করে এসছে। কালাচাঁদের প্রথমে মুচির ছেলে হয়ে জাত ব্যবসা ছেড়ে রাজের জোগাড়গিরি করতে বিশেষ লজ্জা হয়েছিল, কিন্তু এছাড়া উপায়ও যে নেই। কালাচাঁদ অন্যদিন কাজ করতে করতে নেত্যর সঙ্গে একটু আধটু রসিকতা করে, স্ফূর্তি করে, ফষ্টি নষ্টি করে নেত্যকে রাগিয়ে আর সকলকে হাসায়। আজ কিন্তু তার বাড়ির কথা মনে হয়ে কিছু ভালো লাগছিল না। মনে হচ্ছিল টাকাটা পেয়ে কাপড় কিনে বাড়ি গেলে তবে তার স্বস্তি হবে। বাড়ির কর্তার দৃঢ় বিশ্বাস, ছোটলোক সব বেটা জোচ্চোর, একটু নজর না দিলেই ফাঁকি দেবে। বেটাদের ধর্মজ্ঞান মোটেই নেই। তাই তিনি অধর্মকে প্রশ্রয় না দেবার জন্যে অহরহ হয় নিজে নয় ছেলেপুলে কাউকে দিয়ে চৌকি দিতেন। আর পাজি ছোটলোকগুলো এই সতর্কতা ব্যর্থ করে ফাঁকি দিয়ে বাহাদুরি করত যতখানি পারত। 2 পয়সার জিনিস এনে বলতো 3 পয়সার, 5 মিনিটের কাজে কাটিয়ে দিত 15 মিনিট। বিকেলবেলা কাজ শেষ হয়ে এসেছে। কালাচাঁদের তখন আর কোনো কাজ ছিল না। সে চুপ করে বসেছিল।
বাড়ির কর্তা বসে থাকা দেখতে পারতেন না। পুরো রোজ দিয়ে পুরো কাজ আদায় করা তার মতো। তিনি কালাচাঁদকে একটা ফরমাশ করে বসলেন। সময় প্রায় হয়ে এসেছিল, সুতরাং কালাচাঁদ একটু আপত্তি করলে, কিন্তু অন্যায় আপত্তি খাটবে কেন? তিনি যুক্তি দিলেন, 10 আনার জায়গায় 9.5 আনা হলে যখন সে সন্তুষ্ট হয় না, তখন তিনি কোন হিসেবে সময় নষ্ট করতে দেবেন তাকে? বিরক্ত হয়ে কালাচাঁদ উঠল। অগত্যা কর্তার আদেশ মতো নতুন ঘরে আসবাবপত্র গুছোতে গেল। সময় হয়ে গেছে। বাইরে ষষ্ঠী ময়লা চাদরটা দিয়ে গায়ের চুনধুলো ঝাড়তে ঝাড়তে ডাকলে, কালাচাঁদ। কালাচাঁদ বিরক্ত হয়ে চেয়ারের উপরে উঠে ছবিটা টাঙাচ্ছিল। এ ডাকে একটু বুঝি অন্যমনস্ক হয়ে পড়ল। পিছনের দড়িটা ভালো করে বুঝি পেরেকে লাগেনি। ঝনঝন ঝনাত শব্দে ছবিটা মাটিতে পড়ে দামি কাঁচখানা চুরমার হয়ে গেল। ভাঙা কাঁচের টুকরোয় ছবিটাও বহু জায়গায় গেল ছিঁড়ে। হাঁ হাঁ করে কর্তা ছুটে এলেন, আর সকলেও এলো শব্দ শুনে। এসে দেখে বিমর্ষ হতভম্ব মুখে কালাচাঁদ দাঁড়িয়ে আছে চেয়ারের ওপর। দেখলে, বদমাইশি দেখলে? কর্তা রেগে আগুন হয়ে উঠলেন। জুতিয়ে তোমার খাল খেঁচে দেব শুয়ার, পেজমি করবার আর জায়গা পাওনি? ষষ্ঠী মিনতি করে বললে, দেখতে পাইনি হুজুর, অসাবধানে পড়ে গেছে। তাকে এক ধমক দিয়ে কর্তা বললেন, দেখতে পাওনি? ন্যাকামো! কাজ করতে এসেছেন, দেখতে পান না চোখে। নাপ বেটা, নাপ চেয়ার থেকে। আমার অমন দামি ছবি নষ্ট করেছিস, তোকে আমি পুলিশে দেব হারামজাদা কোথাকার। চেয়ার থেকে নামতে মেঝের একটা কাঁচ ফুটে গেল পায়ে। সেটা বার করতেই ভলভল করে রক্ত বেরোতে লাগলো। হারামজাদা শুনেই কালাচাঁদ কিন্তু পায়ের রক্ত ভুলে বলে উঠল, গালাগাল দিও না বলছি বাবু। ছবি ভেঙে আবার রোগ করবি তো মুখ থেঁতো করে দেব বেটা। মোলো, আসপর্দা দেখো। ষষ্ঠী ইত্যাদি সকলে একসঙ্গে বলে উঠল, আরে চুপ চুপ, হুজুর রাগ করেছেন, এখন কথা কইতে আছে, বোকা কোথাকার। কর্তা এবার ষষ্ঠীর দিকে ফিরে বললেন, কে তোমায় এমন বদমাইশ লোক আনতে বলেছিল? কেন তুমি এমন লোক এনেছিলে? আমি তোমার পাওনা থেকে ছবির দাম কাটব। আমি তো ওকে চিনি না, আমি তোমায় চিনি। ষষ্ঠী ভয় কাঁচুমাচু হয়ে বললে, দোহাই হুজুর, গরিবকে মারবেন না। ও নতুন লোক, এমন বদমাইশি করবে জানলে আমি আনতুম না। কাজের জন্য আমায় পেরাপেরি করছিল বড্ড, তাই এনেছিলাম হুজুর। প্রবলের অত্যাচারের ভয়ের মুখে বন্ধুত্বের সমস্ত সম্মান মর্যাদা ভেসে গেল। কর্তা এই মাথা নোয়ানো কাকুতিতে মনে মনে খুশি হয়ে বাইরে কঠোর ভাব দেখিয়ে বললেন, তুমি ওরকম লোক আর আনবে না, আর আমি ওকে 1 পয়সা মজুরি দেব না। যে ছবি ও নষ্ট করেছে ও ছবির দাম 500 টাকা, 1 পয়সা আমি দেব না। ষষ্ঠী হাত জোর করে বললে, আগে হ্যাঁ হুজুর। কালাচাঁদ হতভম্ব হয়ে এতক্ষণ চুপ করেছিল। এবার মজুরি না পাওয়ার সম্ভাবনায় মরিয়া হয়ে বললে, বা আমার মজুরি পাবো না কীরকম? ফের কথা কইছিস বেটা পাজি নচ্ছার কোথাকার, তোকে পুলিশে দিচ্ছি নে এই তোর বাবার ভাগ্যি জানিস। ভেতরে কালাচাঁদের কান্না ঠেলে উঠছিল। সে সেটাকে প্রাণপণে চেপে বললে, হ্যাঁ পুলিশে দেবে, অমনি আর কি, আমার মজুরি দিয়ে যাও বাবু। কর্তা এই অসভ্য ছোট লোকটার সাহস দেখে অবাক হয়ে চিৎকার করে বললে, তবু তুই কথা কইছিস বদমাস? দেব না, 1 আধলা দেব না। যা তুই যে করে পারিস আদায় করে নিগে যা। কোনো কথা খুঁজে না পেয়ে কালাচাঁদ পাগলের মতো শুধু বললে, হ্যাঁ দেবে না বই কি, দেবে না বই কি, আমার হকের মজুরি দেবে না বই কি। এবারে কর্তার বোধ হয় অসহ্য হলো। বললে, বেরো আমার বাড়ি থেকে, দরওয়ান দরওয়ান। কর্তা রাগে কাঁপছিলেন। আর দরওয়ান ডাকতে হলো না,
ষষ্ঠী শিবুরাই টেনে হিঁচড়ে অনিচ্ছুক কালাচাঁদকে ঘাড় ধরে বাইরে নিয়ে গেল। কালাচাঁদ হাত পা ছুঁড়ে বাজে বকতে বকতে তাদের হাত ছাড়াতে চেষ্টা করা সত্ত্বেও বাইরে যেতে বাধ্য হলো। শুধু এই অন্যায় অত্যাচারের সামনে নিচু হয়ে কেঁদে ফেলে ভিক্ষা চেয়ে বলতে পারলে না কেন তার মজুরির আজ সবচেয়ে বেশি দরকার। বলতে পারলে না তার বোনের যে লজ্জা নিবারণের কাপড় নেই, দুটি চাল বিনা তার ঘরে যে হাঁড়ি চলবে না কাল। অধ্যায় 6। কালাচাঁদকে বাইরে বার করে এনে সকলে একসঙ্গে তাকে বোঝাতে বোঝাতে চলল। দামি ছবিটা ভেঙে ফেলে অত তেজ দেখানো তার মোটেই উচিত হয়নি। বড়লোক ওরা, ওরকম অপমান করলে চটে যাবে না? ওরা যদি মজুরি না দেয় কি করতে পারে সে? তার চেয়ে নিচু হয়ে গেলে হয়তো বাবু নরম হতে পারত। আর একটু হলে সে তাদের পর্যন্তও তো ফাঁসিয়েছিল। ষষ্ঠী বিজ্ঞের মতো উপদেশ দিতে দিতে চলছিল। বলছিল, ওরকম তেজ নিয়ে পয়সা উপায় করা চলে না কালাচাঁদ। আমাদেরও যখন রক্ত গরম ছিল তখন আমাদেরও অমন তেজ ঢের ছিল, কিন্তু অনেক ঠেকে শিখেছি বাপধন, তেজ করলে তেজ নিয়েই থাকতে হয়, পেটে ভাত জোটে না। বাবুদের মর্জি বুঝে যদি না চলতে শেখো তাহলে কোনো কালে কিচ্ছু হবে না। আর তুমি তো বাবু সত্যিই ছবিটা ভেঙে ফেলেছ। বাবু ভালো লোক, তাই অমনি অমনি রেহাই দিয়েছে, নইলে আজ পিঠের চামড়ায় দাগ নিয়ে বাড়ি ফিরে যেতে হতো। কি করতে তুমি বাপু? বড়লোকের সঙ্গে পারতে? আমার সঙ্গে যদি কাজ করতে চাও ওসব তেজ ফেজ ছেড়ে দিতে হবে বাপু। শিবু বললে, কাঁসারিপাড়ার বাবুর কথা মনে আছে ষষ্ঠী? কি মার খেলে সত্য। তারপর নালিশ করে আদালতে কি নাকালটা হলো। আবার তো সেই বাবুর হাতে পায়ে ধরে তবে রেহাই পায়। কালাচাঁদ এদের অর্ধেক কথা শুনতে পাচ্ছিল না। সে মুখ গোঁজ করে আপন মনে চলছিল। ছবি ভাঙবার দুর্ভাগ্যের পর এই যে কেলেঙ্কারিটা হয়ে গেল, তাতে তার দুঃখে লজ্জায় অপমানে মাথার যেন ঠিক ছিল না। পিছন থেকে সাইকেলের বেলের আওয়াজ তাই সে শুনতে পায়নি। এই শুয়ার, স্টুপিড! সঙ্গে সঙ্গে সজোরে এসে সাইকেলের চাকাটা তার কোমরে লাগলো। ভদ্রলোকটি সাইকেল সামলাতে না পেরে কাত হয়ে পড়ে গেলেন। কোমরে ভীষণ ঘা খেয়ে চমকে পিছন ফিরে সাইকেল আরোহীকে দেখতে পেয়ে কালাচাঁদ রুখে উঠে আপনা থেকেই বলে ফেললে, কানা হয়ে সাইকেল চালাচ্ছ, দেখতে পাও না শালা? দীর্ঘায়তন বলিষ্ঠ সুন্দর ভদ্রলোকটির মুখ চোখ রাঙা হয়ে উঠল। রাস্তায় অনেকে তখন মজা দেখতে ঘিরে দাঁড়িয়েছে। কি বললি স্টুপিড রাস্কেল? বলে ভদ্রলোকটি এগিয়ে গেলেন। কালাচাঁদের তখন বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে। বললে, ভারী আমার নবাব সাইকেল চালানেওয়ালা এসেছেন, মারবে নাকি? ভদ্রলোক একটা কালো ইতর শুকনো মজুরের এত স্পর্ধা সইতে পারলেন না। সাইকেলটা ফেলে দিয়ে হাত বাড়িয়ে তার গলাটা ধরতে গেলেন। সকলে একটা হইচই বাঁধিয়ে দিলে। ষষ্ঠী শিবু কালাচাঁদের এই নতুন বেয়াদপি দেখে বিরক্ত হয়ে তাকে আগে থাকতে টেনে ভিড় থেকে বের করে দিয়ে পথে এগিয়ে দিলে। আরেকজন ভদ্রলোক সাইকেল আরোহীকে আটকে বললেন, আরে মশাই, করেন কি? ছোট লোকের সঙ্গে মারামারি করতে যাচ্ছেন? তিনি হাত দিয়ে ঠেলে এগিয়ে যাবার চেষ্টা করে বললেন, ছেড়ে দিন মশাই, আই শ্যাল টিচ হিম আ গুড লেসন। আরে মশাই, ছোট লোকের গায়ে হাত তুলে নিজের মানটা খোয়াতে যাচ্ছেন। সমবেত সকলেই ভদ্রলোকের যুক্তিযুক্ত কথায় সায় দিলে। ছোট লোককে মেরে শিক্ষা দিতে হলেও যে তাকে কিছু সম্মান দিতে হয়, ছুঁচো মেরে হাতে গন্ধ করে কি লাভ? ভদ্রলোকের হাতে মার খাবার উপযুক্ত সম্মানও যে ছোট লোক দাবি করতে পারে না। তখন আর একদল ছোট লোক কালাচাঁদের চারধারে ভিড় করে তাকে ঠেলতে ঠেলতে নিয়ে যেতে যেতে তিরস্কার করছিল। ছোঁড়া ভারী বদমাস তো। ভদ্রলোক তো পা গাড়ির ঘন্টি দিয়েছিল, শুনতে না পেয়ে আবার গালাগাল। আমরা না থাকলে মার খেয়ে মরত। ফুটানি করবার আর জায়গা পায়নি। তেল হয়েছে তোমার বড় না?
তেল বেরিয়ে যেত, লন্ডা মাতওয়ালা হ্যায়, ইত্যাদি ইত্যাদি। সাইকেল আরোহী ভদ্রলোক তখন উত্তেজিত হয়ে বলেছিলেন, আপনারা ছাড়লেন না, ভালো হলো না, কিন্তু ব্যাটাকে একটু শিক্ষা দেওয়া খুব দরকার ছিল। ছোট লোকের আস্পর্ধা আজকাল ভয়ানক বেড়েছে। দেখুন না মশাই, বেল দিলুম তবু ব্যাটা নড়ে না, আবার গালাগাল। আই অট টু হ্যাভ গিভেন হিম আ গুড লিকিং, তাহলেই ঠান্ডা হয়ে যেত। ছোট লোকের আস্পর্ধা ভয়ানক বেড়েছে এ বিষয়ে একমত হলেও তাদের ধরে মারতে গেলে আত্মসম্মান হারানো হয় কি না এ বিষয়ে আলোচনা করতে করতে জটলা ক্রমশ ভেঙে যাচ্ছিল। কালাচাঁদকে বাড়ির পথে এগিয়ে দিয়ে ষষ্ঠী, শিবু, নেত্য নিজেদের আড্ডার পানে গেল। ষষ্ঠীও যখন নিজের বাড়ি চলে গেল তখন নেত্যকে একলা পেয়ে একটু ব্যঙ্গ করে শিবু বললে, দেখলি নেত্য, কালাচাঁদের হামবড়ামির ফল দেখলি? বড় চাল দেখায়, চাল বেরিয়ে গেছে। তারপর কালাচাঁদের লাঞ্ছনার কথা ভেবে হো হো করে হেসে উঠল। কিন্তু কপালে মুখে উল্কি কাটা চোয়ারে গাল মেয়েটি ভ্রুকুটি করে শুধু বললে, যাও যাও, তোমাদের মুরত বোঝা গেছে, নেড়ি কুত্তার দল। অধ্যায় 7। কালাচাঁদ যখন সমস্ত দিনের বিশ্রী ব্যাপারগুলো ভাবতে ভাবতে মনমরা ও অবসন্ন হয়ে ঘরে ফিরছিল তখন সন্ধ্যার আকাশ কালো মেঘে জমকালো হয়ে উঠেছে। ঘরের চৌকাঠে পা দিয়েই দেখে সেই বাঁকা বুড়িটা বসে পাঁচির সঙ্গে গল্প করছে। এক পলে তার সমস্ত দিনের দুর্ভাগ্য লাঞ্ছনার কারণ এই কদাকার অপয়া বুড়িটাকেই মনে করে তার পা থেকে মাথা পর্যন্ত জ্বলে উঠল। বাঁকা বুড়ি তখন পাঁচির কাছে বসে নিজের দুঃখের কথা জানাচ্ছিল। কাঁদতে কাঁদতে ছেলেদের ঢিল লেগে যেসব জায়গা ফুলে উঠেছিল তাই দেখিয়ে আটকুড়ির পুতদের সদ্য মরণ কামনা করছিল। বেরো মাগি, বেরো আমার বাড়ি থেকে, এখানে তোর কি দরকার? অকস্মাৎ হুঙ্কার শুনে তারা দুজনেই চমকে উঠে অবাক হয়ে কালাচাঁদের দিকে চেয়ে রইল। জোরে মাটিতে পা ঠুকে কালাচাঁদ বললে, আভি নিকালো। বাঁকা বুড়ি হতভম্ব হয়ে বললে, কেন গা, কি করনু আমি? কালাচাঁদ অধীর হয়ে চিৎকার করে বললে, আমার চোখের সামনে থেকে শিগগির সরে যা অপয়া মাগি, কি করতে মরতে এখানে এসেছিস? কালাচাঁদের রুক্ষ মূর্তি দেখে ভয়ে ভয়ে দরজা দিয়ে বেরিয়ে যেতে যেতে বুড়ি বললে, ঘাট হয়েছে বাবা, কিন্তু দোহাই ভগবান, কোনো অপরাধ করিনি। এখানে বকবক করলে ভালো হবে না বলছি মাগি। বলে আর এক ধমকে তাকে চুপ করিয়ে দিয়ে কালাচাঁদ ঝনাত করে শিকলিটা খুলে নিজের ঘরে ঢুকে গেল। পাঁচি দাদার বেয়ারা রাগের কোনো কারণ খুঁজে না পেয়ে অবাক হয়ে এতক্ষণ দাঁড়িয়েছিল। এইবার বললে, ও তোমার কি ক্ষতি করেছিল যে বিনা দোষে ওকে ঘর থেকে তাড়িয়ে দিলে? কালাচাঁদ ঘরের ভেতর থেকে উত্তর দিলে, আমার খুশি। মিছিমিছি একটা অনাথ অথর্ব বুড়ো মানুষের মনে অমন করে কষ্ট দিলে কখনো ভালো হয় না। তারপর খানিকক্ষণ দুজনেই চুপচাপ। মেঘ করে থাকায় অসময়ে ঘর অন্ধকার হয়ে এসেছে। পাঁচি বললে, আমার কাপড় এনেছো তো? কালাচাঁদ ঘরে গিয়ে শুয়ে পড়েছিল। আস্তে উত্তর দিলে, না। বাহ, কাপড় আনোনি কীরকম? আনিনি, আবার কীরকম? বাহ, আমি কি পরব? জানি না আমি। এইবার পাঁচির ভারী রাগ হলো। বললে, জানি না বললেই হলো? মজুরির টাকাগুলো নিয়ে ফুর্তি করে এলে আর বোনের কাপড় আনবার কথাটা মনেই রইল না। বাঁদির অধম হয়ে খাটবো আমি, আর একটা কাপড় দেবার বেলায় তুমি বলবে জানি না। বেশ, কে তোকে বাঁদির অধম হয়ে খাটতে বলেছে? না পারিস দূর হয়ে যা না। আমার আপদ যায়। যাবার কোনো চুলো নেই দাদা, নইলে উঠতে বসতে তোমার মুখ নাড়া খেয়ে এক মুঠো ভাতের জন্যে পড়ে থাকতুম না। মুখ পোড়া জোমও যে ভুলে গেছে। পাঁচি আর কান্না চাপতে পারলে না। দুটো হাঁটুর ভেতর মাথা গুজে ফুপিয়ে উঠতে লাগলো। সমস্ত দিন
যত অন্যায়, অপমান, লাঞ্ছনা সয়েছিল, তার জ্বালা যেন কালাচাঁদের মুখ দিয়ে এমনি করে বিষ হয়ে বার হয়ে যাচ্ছিল। তাই তার একমাত্র স্নেহের পাত্রী, এই নির্দোষ জন্মদুঃখিনী, অক্লান্ত সেবারত ছোট বোনটির সমস্ত কাতর কান্না উপেক্ষা করে সে বলে যেতে লাগলো হৃদয়হীনের মতো, তুই কি সহজে যাবি রে সর্বনাশী? এখনও যে অনেক বাকি। একটা সংসার পুড়িয়ে খেয়ে এসেছিস, এইবার আমায় খাবি, তবে যাবি। তার দেরি আর বড় নেই। যেদিন থেকে শ্বশুরকুল ছাড়খাড় করে ঢুকেছিস আমার ঘরে, সেই দিনই বুঝতে পেরেছি এইবার। সন্ধ্যাবেলা থেকে আকাশ জুড়ে যেসব কালো কালো মেঘের জটলা আরম্ভ হয়েছিল, গভীর রাত্রে তারা বর্ষণ শুরু করে দিলে মুষলধারে। কালাচাঁদ ভিজে বিছানায় গায়ে চালের ফুটো থেকে পড়া জলের ঝাপটা লেগে জেগে উঠল। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। অপ্রচুর ছাউনি ফুঁড়ে প্রবল ঝাপটায় মেঝে, বিছানা সব ভিজে গেছে। তবু এই ঘরটাই দুটোর মধ্যে ভালো। হঠাৎ কালাচাঁদের মনে হলো, তার ঘরেই এমন হাল, তখন পাঁচির ঘর না জানি কি হয়ে গেছে। বেচারি বোনটি তার। একবার তবু সে ডেকেও বলেনি, দাদা সব ভিজে যাচ্ছে। কালাচাঁদ বেরিয়ে দেখলে সমস্ত ঘরটা জলে জলময় হয়ে গেছে। আর সেই ঘরে ভিজে বিছানায় পাঁচি নিশ্চল হয়ে বসে আছে হাঁটুতে চিবুক রেখে। কেরোসিনের ডিবেটা এক একবার জলের ঝাপটায় নিবু নিবু হয়েও জ্বলছে। বিছানাটা ভিজে নেতা হয়ে আছে। পাঁচির কাপড় চুলও ভিজে, তবুও পাঁচির ভ্রুক্ষেপ নেই। এই বোনই না একদিন তার বাপের বুকের হাড় ছিল। এই বোনেরই না একদিন বিয়ে দিয়েছিল তার বাপ এমন জাঁকজমক করে যে মুচিপাড়ায় কেউ তা কখনো দেখেনি। এই বোনই না নিজে আধপেটা খেয়ে না খেয়ে গায়ের গহনাগুলো পর্যন্ত খুইয়ে দাদার পাতে ভাত দিয়েছে। মুচির ঘরে কার এমন বোন আছে? আর এই 16 বছর বয়স থেকেই যার জীবনে সব স্বাদ ঘুচেছে, সেই দুঃখিনী সর্বসহা বোনটিকে তার, সে কিনা আঘাত দিয়েছে। কেন? শুধু তার কেউ নেই বলেই তো? শুধু সে দুমুঠো ভাতের ভিখিরি বলেই তো? শুধু তার পরবার একখানা কাপড় চেয়েছিল বলেই তো? বুকের নিম্নতম গহ্বর থেকে যেন কালাচাঁদের একটা দীর্ঘ নিঃশ্বাস ঠেলে উঠল। পৃথিবীর সবাই তার পর, সবাই তাকে ঘৃণা করে, অপমান করে। সে গরিব, সে মুচি, সে দুর্বল। কিন্তু এই যে একটি মাত্র মেয়ে, শুধু তাকেই জানে, তাকেই ভালোবাসে, তারই সেবা করে। একে সে কোন প্রাণে আঘাত করে? এই বোনটি ছাড়া কে আছে তার, যার কাছে এই নির্মম স্বার্থপর সংসারের অত্যাচারে জর্জরিত হয়ে সহানুভূতির আশা সে করতে পারে? কালাচাঁদ ডাকলে, পাঁচি। পাঁচি চমকে মুখ তুললে। তার দু চোখে জল কেরোসিনের ডিবের আলোয় চকচক করছে। কালাচাঁদের চোখ শুকনো ছিল না। বললে, অমন করে ভিজে মাটিতে বসে ভিজলে অসুখ করবে না? পাঁচি হতভম্বের মতো দাদার চোখের পানে চেয়ে রইল। আমার ঘরটা তবু শুকনো আছে একটু, আয়, উঠে আয়। পাঁচি আবার মুখ হাঁটুর ভেতর গুজে ফুপিয়ে কেঁদে উঠল। কালাচাঁদ কাছে গিয়ে তার মাথায় হাত দিয়ে ধরা গলায় বললে, তারা যে মজুরি দিলে না পাঁচি, সাত করে কি আমি কাপড় আনিনি? সাত করে তোকে গাল দিয়েছি? তারা অপমান করে তাড়িয়ে দিয়েছে, বলেছে আর 1 পয়সা দেবে না, কাজেও নেবে না। প্রায় সমস্ত রাত মুষলধারে বৃষ্টি পড়ে ভোরের সময় আকাশ একটু ক্ষান্ত হলো। সমস্ত রাত দুঃখী ভাই বোন দুটিতে ভিজে মেঝেতে, ভিজে কাপড়ে জলের ঝাপটায় অর্ধেক নেয়ে জেগে কাটালে ভোরের প্রতীক্ষায়। কিন্তু কিসের প্রতীক্ষা?
ভোর হলে তাদের কি লাভ? পরবার কাপড় নেই, মজুরি পাবার আশা নেই, হাতে কাজও নেই। এখন কতদিন কাজ মিলবে না ভগবান জানেন। কোন আশায় তারা ভোরের প্রতীক্ষা করছে? এই বর্ষাকাল এসে পড়ল, চালে পাতা নেই, পুরনো দেওয়ালের মাটি ধুয়ে যাবে, ভাড়া দেবার সংস্থান নেই, মেরামত করারও ক্ষমতা নেই। অপরূপ পৃথিবীর মেঘ ভাঙা ভোরের আলো তাদের ক্লান্ত চোখে অসীম প্রাণ সমারোহের কোনো উল্লসিত স্পন্দন বয়ে নিয়ে এলো না। সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রর লেখা উপন্যাস পাঁক আজকের মতো এখানেই শেষ করলাম। ধারাবাহিক এই উপন্যাসের পরবর্তী পর্বের জন্য বন্ধুদের আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। ধন্যবাদ।